গল্পের দশম পর্বতে আমরা দেখতে পাই মিস্টার লি সানজু জাংহুকে একটা পুরনো পেপারস দেয়। সেটা সে দেখে বুঝতে পারে একটা কনস্ট্রাকশন সাইট ধ্বংস হয়ে গিয়েছে। মিস্টার লি সানজু বলে বিনা কোনো কারণে কখনো একটা কনস্ট্রাকশন সাইট ধ্বংস হয়ে যায় না। তারপর তাকে পুরনো দুটো লেজার ফাইল ডকুমেন্ট তাকে দেয়। সেটা সে দেখে অবাক হয়ে যায়। মিস্টার লি বলে কনস্ট্রাকশন সাইটের ফ্রডকে লুকানোর জন্য পুর কনস্ট্রাকশন সাইট বলে লুকানো হয়েছে। ভিপিয়ান সব ধরনের কাজে সে যুক্ত আছে। তারপর আমরা দেখতে পাই অতীতে জাংহুর অরিজিনাল বাবা একজন ইঞ্জিনিয়ার ছিল। সে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করতেছিল। বিল্ডিং অল্প টাকায় তৈরি করার জন্য খুব তাড়াতাড়ি এই বিল্ডিং ভেঙে যাবে, তিনি সেটা বলতেছিল। তারপর তিনি ভিপিয়ানের কাছে যায় আর তার উপর রেগে বলে আমরা যদি এভাবে বসে থাকি তাহলে বিল্ডিং যে কোনো সময় ভেঙে যাবে। তিনি তাকে বলে আপনি বিল্ডিং ভেঙে ফেলুন, না হলে মানুষের ক্ষতি হবে। তোমরা এই বিল্ডিং এর টাকা অন্য কোথাও খরচ করে ফেলেছ। এখন দুইটা লেজার বুক বানিয়ে তুমি এখানে আসলে কি করতে চাচ্ছ? আমি প্রেস কনফারেন্সে সবকিছু বলে দিব তোমাদের ব্যাপারে। অপরদিকে জাংহু ও তার মা কনস্ট্রাকশন সাইটের বাইরে দাঁড়িয়ে আছে তার বাবার জন্য। তার ছেলেকে বলে তোমার বাবা এখনো আসতেছে না কেন? তুমি এখানে দাঁড়াও, আমি তাকে ডেকে নিয়ে আসতেছি। তারপর তিনি ভিতরে ঢুকলে ভিপিয়ান তখন কনস্ট্রাকশন সাইট থেকে বের হয়ে যাচ্ছিল। তারপর পুরো কনস্ট্রাকশন সাইট ভেঙে ঘুরে পুরো ধ্বংস হয়ে যায়। বর্তমান সময়ে জাংহু সবকিছু মনে পড়ে যায়। মিস্টার লি বলে তোমার বাবা মার ডেড বডি আমি জানি না কোন পাহাড়ের মধ্যে তাদেরকে দাফন করা হয়েছে। এ কথা শুনে জাংহু অনেক রেগে তার অফিস থেকে বের হয়ে চলে যায়। তারপর সে অফিসে চলে আসে। পুরো পাগলের মতো মাথা গরম করে এসে ভিপিহানের অফিসে সে ঢোকে, কিন্তু সে অফিসে থাকে না ওই সময়। অবশেষে ভিপিহানের সাথে তার লিফটে দেখা হয়ে যায়। তারপর তার অফিসে এসে তাকে নিউজ পেপারটি দেয় আর তাকে বলে এটা কি? জাংহু বলে 20 বছর আগে আপনি যাদেরকে মেরেছেন। ভিপিহান তাকে বলে তোমার কাছে কি সত্যি মনে হয় আমি তাদেরকে মেরেছি? তোমার কাছে মনে হয় না তোমার বাবার সব ভুল যে কনস্ট্রাকশন সাইট দুর্বল থাকার পরও সে সেখানে কাজ করতেছিল? জাংহু ভিপিহানকে বলে দুটো লেজার বুক কেন সেটা আমাকে আগে বলুন। ভিপিহান বলে তুমি কি আসলে একজন অ্যাকাউন্টিং? তোমার কাছে কি কোনো এভিডেন্স নেই? মানুষের কথা শুনে এসে তুমি আমাকে প্রশ্ন করতেছো কিভাবে? সে সময় অডিট টিম রিপোর্ট দিয়েছে কনস্ট্রাকশন সাইটের প্রত্যেকটা মেটেরিয়াল সময় মতো তাদের কাছে পৌঁছানো হয়েছিল। তাদের ভুলের কারণে কনস্ট্রাকশন সাইট ধ্বংস হয়ে যায়। তুমি তো একজন অ্যাকাউন্টিং, তাহলে তুমি কেন রিপোর্টটি সম্পূর্ণভাবে পড়োনি? আর এইসব কেন আমাকে এখন দেখাচ্ছ? একজন অশিক্ষিত মানুষ এই ভুল কাজটি করবে না। তুমি কি তোমার জায়গাটি ভুলে গিয়েছো যে আমি কে? তারপর তাকে তার অফিসের থেকে বের হয়ে চলে যেতে বলে। অপরদিকে জিনিয়ন তার বাবাকে বলে আপনাকে এতবার নিষেধ করার পরে কেন আপনি অনলাইন বিটুবি লোন কোম্পানি কিনেছেন? তার বাবা কোনো কিছুই উত্তর দেয় না। তখন আমরা অতীতে দেখতে পাই ভিপিয়ান লোন কোম্পানি তাকে কিনতে বললে প্রেসিডেন্ট জিন তাইসু বলে আমি মনে করি জিসান ব্যাংকের কোনো লোন কোম্পানির প্রয়োজন নেই। ভিপিয়ান তাকে থ্রেট দিয়ে বলে আপনি কি চান আপনার মেয়ে জানুক কিভাবে আপনি প্রেসিডেন্টের পোস্টটি ধরে রেখেছেন? তাই আপনি বেশি কথা না বলে এই প্রস্তাবে রাজি হয়ে যান। বর্তমান সময় প্রেসিডেন্ট তার মেয়েকে বলে এরকম ডিল জিসান ব্যাংকের কোনো সমস্যা হবে না, তাই তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তারপর তিনি ওখান থেকে চলে যায়। অপরদিকে হানজু অতিরিক্ত টেনশনের কারণে সে নদীর ধারে গিয়ে একা বসে থাকে। সেই সময় তার ফ্রেন্ড তাকে কল দেয় আর বলে কাজে কেন আসনি তুমি? চাকরি ছেড়ে আবার চলে যাওনি তো? হানজু বলে আমি কি করবো, ডিসিশন নিতে পারতেছি না, তাই তুমি টেনশন করো না, আমি সময় মতো চলে আসবো। তারপর সে তার ফোন কেটে দেয়। এপাশে জাংহু মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। একা সেই পথে যাওয়ার সময় দুটো ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়। তারা বলে আমার কাছে ক্ষমা চাও তুমি। তারপর তারা ধাক্কা দিলে সেই সময় জাংহু একা তাদেরকে মারতে থাকে। তার মাথা পুরো খারাপ হয়ে যায়, তাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তারপর সে থানার ভিতর অ্যারেস্ট হয়ে থাকে। তার ফ্রেন্ডরা তাকে ছাড়িয়ে নিয়ে আসে। পুলিশ স্টেশন থেকে বাসায় এসে শুয়ে থাকে। তার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলে সে কোনো কিছুই বলে না। তাদেরকে সে বাসায় একা কান্না করতে থাকে। এপাশে হানজু তার ফ্রেন্ডকে কল দিয়ে বলে জিসান ব্যাংকের সাথে যা কিছু হচ্ছে সবকিছু এর সাথে ভিপিহান যুক্ত আছে, আর অন্য কেউ না। তাই এটা আমাকে সামলাতে হবে। তাই তুমি খুঁজে বের করো অনলাইন লোন কোম্পানি টোটাল ডেট অ্যামাউন্ট কত। অপরদিকে মিস্টার কাংকে বলে সবকিছু খুঁজে বের করার জন্য। সে বলে অফিস থেকে দূরে আর কতদিন তুমি বাইরে থাকবে? হানজু কোনো কিছু বলে না, ফোন কেটে দেয়। এপাশে দাদিমার রেস্টুরেন্টে কিছু অ্যাকাউন্টিং অফিসাররা আসে। তারা কথা বলতে থাকে। একজন অ্যাকাউন্টিং অফিসার মারা যাওয়ার কারণে সবকিছু কেমন যেন শান্ত হয়ে গিয়েছে। তারা আরো বলে ভিপিহানকে কেউ থামাতে পারবে না। এসব কথা রেস্টুরেন্টে আরেকজন তাদের সব কথা শুনতেছিল। সে আর কেউ না, এই টেল অ্যাকাউন্টিং ফার্মের আসল প্রেসিডেন্ট। তার ভূমিকা গল্পের সামনে গেলে আমরা দেখতে পারবো। এপাশে হেইয়ন মিস্টার ইয়াংজেকে বলে তুমি কি আমার কাছ থেকে কোনো কথা লুকাচ্ছ যে কারণে তুমি অফিস করতেছো? আবারও তুমি কেন আমাকে কোনো কিছু বলতেছো না? তারপর তাকে বলে দেয় ওই দিন রাতের ঘটনাটি, ভিপিহান তাদের সাথে কি কি করেছিল। মিস হেইয়ন এটা শুনে অবাক হয়ে যায়, কারণ ডাইরেক্টরকে ভিপিহান মার্ডার করেছে। মিস্টার ইয়াংজে বলে তুমি কোনো
টেনশন করো না আর ভয় পেও না, আমার কাছে একটা প্ল্যান আছে। অপরদিকে জাঙ্গু রাস্তা দিয়ে আবারও একা হাঁটতে থাকে মন খারাপ করে। সে বুঝতে পারতেছিল না সে এখন কি করবে। মিস্টার কাং মিস্টার ইয়াং জেকে বলে কে জানে ভিপি হানের সামনে প্ল্যান গুলো কি কি। মিস্টার ইয়াং যে বলে আমি অনেক ভাবার পরে দেখেছি ভিপি হানের কিছু কোম্পানি আছে যাদেরকে সে পার্সোনালি দেখাশোনা করে। ভিপি হান এতগুলো কোম্পানির ফান্ড কিভাবে দেখাশোনা করতেছে যেটা আমরা কোনোভাবে খুঁজে বের করতে পারতেছি না। তার কথা শুনে মিস্টার কাং অনেক অবাক হয়ে যায়। এপাশে মিস্টার প্রেসিডেন্ট তার কোম্পানিতে আসে ভিপি আইয়নের সাথে দেখা করতে। তিনি বলেন হঠাৎ করে কেন আপনাকে আসতে হলো কোম্পানিতে। সে তাকে কোনো কিছুই বলে না। ভিপি হানের সেক্রেটারি জিসান ব্যাংককে ধ্বংস করার জন্য তাদের ব্যাপারে ভুয়া তথ্য ছড়িয়ে দেয় কর্পোরেট লেভেলে। তারপর সে ভিপি হানকে বলে আমি সবকিছু ছড়িয়ে দিয়েছি জিসান ব্যাংক সম্পর্কে। তিনি আরো বলে তার সেক্রেটারিকে সবকিছু নিউজ চ্যানেলে যেন দেখানো হয়। মানুষ যত ভয় পাবে তার থেকে বেশি কথা ছড়াবে আর তত তাড়াতাড়ি জিসান ব্যাংকের উপর থেকে মানুষের ভরসা উঠে যাবে সম্পূর্ণভাবে। মিস্টার ও এখনো তুমি বলো তাদের প্রথম পদক্ষেপটা কি হতে পারে। তার কথা শুনে সে অনেক অবাক হয়ে যায়। অপরদিকে হানজু একা নদীর ধারে বসে থেকে ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় সেই জায়গায় চলে আসে মিজিসু। তাকে বলে এখনো এই জায়গাটি আগের মতোই আছে আর কতদিন তুমি এই জায়গায় বসে থাকবে বলো। তারপর তার মোবাইলটি হানজুকে দিয়ে বলে কালকে জিসান ব্যাংক সম্পর্কে এই আর্টিকেলটি নিউজে বের হবে। মিজিসু আরো বলে জিসান ব্যাংকে ভিপি হান টেক ওভার করে নেওয়া বা অন্য কোম্পানিকে নেওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। হেভিট কনস্ট্রাকশন সাইডের মতো দ্বিতীয়বার আবার এই ঘটনা ঘটতে যাচ্ছে। হানজু বলে আমি আমার হৃদয় থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তারা দুজনই অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে জিসান ব্যাংক ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে। সব জায়গায় দেখানো হয় জিসান ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থা এখন মোটেও ভালো না। এই নিউজগুলো সারা দেশে অনেক ভাইরাল হয়ে যায়। এপাশে ভিপি আয়ন সবাইকে সাথে নিয়ে মিটিং করতেছে। এই নিউজের কারণে সবাই অনেক ভয় পেয়ে যায়। কিভাবে তারা এটা সমাধান করবে। মিস্টার কাং বলে কমার্শিয়াল ব্যাংকের যদি এরকম নিউজ হয় তাহলে সাধারণ মানুষ অনেক ভয় পেয়ে যাবে, কারণ সাধারণ গ্রাহকের সব অর্থ ব্যাংকের কাছে রাখা আছে। সে সময় অফিসে চলে আসে হানজু। অপরদিকে জাঙ্গু অতিরিক্ত টেনশনের কারণে সে অসুস্থ হয়ে যায় আর তার কারণে তার ফ্রেন্ডরা অনেক বেশি টেনশনে পড়ে যায়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হানজু জাঙ্গুকে বলে তুমি কি হোয়াইট করতে চাচ্ছ নাকি। সে বলে আপনি গিয়ে আপনার কাজ করেন, সেটা আপনাকে স্যুট করে। হানজু তাকে বলে তুমি তো প্রতিশোধ নেওয়ার জন্য একজন অ্যাকাউন্টিং অফিসার হয়েছো, তারপরও তুমি তোমার ইমোশনাল এখন পর্যন্ত লুকাতে শিখোনি আর বাচ্চাদের মতো তুমি মারপিট করে ঘুরে বেড়াচ্ছ। এভাবে চলাফেরা করে তুমি আসলে কি করতে পারবে আমাকে বলো। জাঙ্গু তাকে বলে আমার পিতামাতা হত্যাকারী ও সেই ব্যক্তি যার পিছনে এতদিন ধরে আমি ছুটতেছি। এখন আমি জেনে গিয়েছি প্রতিদিন রাতে যে খারাপ স্বপ্ন আমার আসে তার কারণ কে। হানজু তাকে বলে তুমি বলেছিলে দুনিয়াতে যদি তুমি বদলাতে না পারো তারপর অপরাধীকে তুমি শাস্তি যেভাবে হোক দিবে। এখন তাহলে তোমার কি হয়েছে, এই অবস্থা কেন? এভাবে তো কখনোই তুমি আর শাস্তি দিতে পারবে না। তুমি তোমার ইমোশনালকে ভুলে গিয়ে সত্যকে সবার সামনে তুলে ধরো। এ কথা সে বলে সে ওখান থেকে চলে যায়। তারপর জাঙ্গু তার বাসায় এসে এখন পর্যন্ত যা যা ঘটেছে সবগুলো সে নোট করতে থাকে। আজ পর্যন্ত ভিপিয়ান যা যা করেছে সে সব ঘটনা সে লিস্ট করতে থাকে। অপরদিকে জিসান ব্যাংকের ভিতর সব গ্রাহকরা তাদের টাকা ফেরত নেওয়ার জন্য চাপ দিতে থাকে। এত মানুষকে একসাথে দেখে প্রেসিডেন্ট তাইসু সে অনেক ভয় পেয়ে যায়। এ পাশে মিটিং এ জিনিয়ন বলে সব গ্রাহকরা যদি টাকা ব্যাংক থেকে বের করে নেয় তাহলে কি ব্যাংকের কোনো সমস্যা হবে কিনা। হানজু বলে সাধারণ গ্রাহকেরা বের করলে কোনো সমস্যা হবে না, কিন্তু কর্পোরেট লেভেলে টাকা যদি বের করা শুরু করে তাহলে জিসান ব্যাংক ধ্বংস হয়ে যাবে। পরের দিন নিউজে দেখায় যে জিসান ব্যাংক যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তারা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না আর কোনো সুযোগও নেই। এইসব নিউজ শুনে অবাক হয়ে যায় হানজু। এর পাশে মিজু সব ভুয়া নিউজকে আটকানোর চেষ্টা করতেছে। সেক্রেটারি ও ভিপি হানকে এসে বলে আমাদের প্ল্যানে কেউ একজন বাধা দিচ্ছে। এটা শুনে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। হানজু মিস্টার কাংকে বলে জিসান ব্যাংকে যে অনলাইন লোন কোম্পানি সে কিনেছে সেটা আপনার কোম্পানির আন্ডারে আমরা আপাতত রেখে দিই। যতদিন অবস্থা শান্ত না হচ্ছে এটি ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। এর পাশে জিনিয়ন ডকুমেন্ট রুমে আসলে জাঙ্গুকে সে দেখতে পায়। অনেকদিন পর তারপর সে তার কাছে যায়। জাঙ্গু তাকে জড়িয়ে ধরে জিনিয়ন বলে তুমি কি ঠিক আছো? সে বলে আমি এখনো ঠিক আছি সম্পূর্ণভাবে, আর আমার যে জিনিসটি চাই সেটা এই কোম্পানিতে আছে, যার কারণে আমাকে আবার ফেরত আসতে হলো। অপরদিকে ভিপিয়ান মিস্টার লি সানজুকে বলে চেয়ারম্যান হওয়ার পর আপনি মনে হয় একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছেন। মিস্টার লি ভিপি হানকে বলে আপনাকে একটা মজাদার ঘটনা বলবো, কিন্তু সেটা সঠিক সময় আসলে আপনাকে আমি বলবো। ভিপি হান তাকে বলে সাঙ্গা গ্রুপের ইমেজের জন্য চিলড্রেন ফাউন্ডেশনকে ভালোভাবে চালানোর কথা বলে। জাঙ্গু তার অফিস রুমে যাওয়ার সময় হানজুর সাথে দেখা হয়ে যায়। তাকে বলে তোমার যা মন চায় সেটি করো, আমি তোমার শুধু টাইম রিপোর্টটি দেখবো। ভিপি হানের সাথে তোমার ফাইটের মধ্যে আমি তোমার সাথে সম্পূর্ণভাবে সাপোর্ট করব আর আমরা একসাথেই লড়বো। সময় চলে এসেছে তাই তুমি তৈরি হয়ে যাও। তারপর সে কথা বলে চলে যায়। জাঙ্গু কফি শপে কফি নিতে আসলে ভিপি আয়ন তাকে দেখতে পেয়ে তার কাছে আসতে বলে 2 সপ্তাহ তুমি ছুটি কাটানোর পর তুমি আমাকে কি জিজ্ঞেস করতেছো? জাঙ্গু তাকে বলে টেল অ্যাকাউন্টিং এর হেড কে? আমি সেই প্রেসিডেন্টের সাথে দেখা
করতে চায়। ভিপি আয়ন তাকে বলে প্রেসিডেন্ট এমন একজন পার্সন যে কেউ তার সাথে দেখা করতে চাইলেও তা পারে না। জাংহো বলে তাহলে আমাকে এমন কিছু করতে হবে যার কারণে প্রেসিডেন্ট আমার সাথে যেন এসে দেখা করে। তার কথা শুনে সে অনেক অবাক হয়ে যায়। জাংহো অফিস রুমে বসে টেল অ্যাকাউন্টিং এর কোনো এক ব্যক্তির জন্য মেসেজ টাইপ করে। তারপর সে ওখান থেকে বাইরে আসলে মিস্টার লি সানজুর সাথে তার দেখা হয়ে যায়। তিনি বলেন তোমার সাথে কিছু আমার কথা আছে। মিস্টার লি সানজু জাংহোকে বলে যে তোমার বাবা মাকে হত্যা করেছে সে এখনো ঠিক আছে, তুমি কি তাকে মাফ করে দিয়েছো? তারা দুজন একটা রুমে কথা বলতে থাকে। অপরদিকে সেক্রেটারি ও রুমের বাইরে থেকে সবকিছু সে শুনতেছিল। জাংহো মিস্টার লি সানজুকে বলে আমার বাবা মার হত্যাকারী ভিপিয়ান, সেটা কেন আপনি আমাকে বলেছেন? মিস্টার লি বলে তুমি ভুল মানুষের উপর রেগে যাচ্ছ। জাংহো তাকে বলে আমি যতদূর শুনেছি আপনি ভিপিয়ানের জন্যই আপনার বড় ভাইকে কোম্পানি থেকে বের করে দিতে পেরেছেন, আপনি চেয়ারম্যান হতে পেরেছেন। মিস্টার লি তখন হাসতে থাকে আর তাকে বলে ভিপি হানের জন্যই আমি এত বছর আমার কোম্পানি থেকে আটা ফ্যাক্টরিতে কাজ করতে হয়েছে। সে আমার জীবন থেকে কত বছর নষ্ট করেছে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। আমি চেয়েছিলাম যে ব্যক্তি আমাকে আটা ফ্যাক্টরিতে পাঠিয়েছে সেই যেন আমাকে আবার চেয়ারম্যান চেয়ারে বসায়। আমার ভিতরে রাগ এখন পর্যন্ত শান্ত হয়নি। তাদের দুজনের কথাবার্তা সেক্রেটারি ও ভিপি হানকে এসে সবকিছু বলে। তারপর সে চলে গেলে ভিপি হান ভাবতে থাকে মিস্টার লি সানজু জাংহোকে দিয়ে সে প্রতিশোধ দিতে চাচ্ছে। তারপর সে হাসতে থাকে। রাতের বেলা বৃষ্টির মধ্যে বাস থেকে নেমে বাস স্টপে দাঁড়িয়ে থাকে বোবা মেয়েটি। মিস্টার প্রেসিডেন্ট তাকে একটা ছাতা তাকে দেয়। জাংহো সাঙ্গা গ্রুপে চিলড্রেন ফাউন্ডেশন নিয়ে সে ডকুমেন্ট ফাইল চেক করতেছিল। জিনিয়ন তাকে বলে কোথাও তো আমরা চিলড্রেন ফাউন্ডেশনের নামটি শুনেছি। জাংহো রিপোর্ট চেক করে জানতে পারে নুরি চিলড্রেন ফাউন্ডেশন সাঙ্গা গ্রুপের 40.9% শেয়ার এখানে রাখা আছে, যেটা তাদের ছেলে মেয়েদের থেকেও শেয়ার পরিমাণ বেশি রাখা এখানে আছে। জিনিয়ন তাকে বলে এই ফাউন্ডেশনে কিছুতে একটা হচ্ছে যার কারণে এত পরিমাণ শেয়ার এখানে। তারপর তারা দুজন বের হয়ে যায় সাঙ্গা গ্রুপের চিলড্রেন ফাউন্ডেশনের দিকে। জিনিয়ন তাকে প্রশ্ন করে চিলড্রেন ফাউন্ডেশনে এমন কি পাওয়া যেতে পারে তোমার কাছে মনে হয়? জাংহো বলে আমি কোনো কিছুই জানি না, পৌঁছালে বুঝতে পারবো। তারপর তারা ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে। তাদেরকে বলে আমরা কিছু রিপোর্ট দেখার জন্য এখানে এসেছি। আর এই পাশে হানজু মিজিসু তারা রেস্টুরেন্টে তারা ড্রিঙ্ক করতে থাকে। হানজু বলে এই সব কাজ শেষ হয়ে গেলে তুমি কি হংকং এ আবারও চলে যাবে? সে বলে হ্যাঁ চলে যাব। হানজু বলে তাহলে আমি কি হংকং ব্রাঞ্চে ট্রান্সফার নিব নাকি? এটা শুনে মিজিসু অবাক হয়ে যায়। হানজু মিজিসুর বাচ্চার জন্য একটা গিফট সে দেয়। খুলে দেখে সেখানে একটা ছোট মেয়ের ড্রেস। তখন সে হাসতে থাকে আর বলে তাহলে তুমি সত্যি জানো না আমার সন্তান ছেলে? এটা শুনে সে অবাক হয়ে যায়। মেয়ে বাচ্চা ভেবে তারা দুজন হাসতে থাকে। অপরদিকে জাংহো চিলড্রেন ফাউন্ডেশন নিয়ে রিপোর্ট দেখে সে বুঝতে পারে অনেক কোম্পানি আছে যারা $10 মিলিয়ন উপরে ডোনেট করেছে এখানে, যেটা সম্পূর্ণভাবে অস্বাভাবিক। তার ফ্রেন্ড বলে এই 5টি কোম্পানি একজন ব্যক্তি কখনো হতে পারে না, তাহলে এসব সেম কিভাবে হয়? জাংহো তখন বুঝতে পারে এই 5টি কোম্পানি একজন ব্যক্তিরই হতে পারে, সেটা হলো ভিপি হান। এর পরের দিন চিলড্রেন ফাউন্ডেশনে তারা দুজন চলে যায়। সেখানে তারা কাউকেই খুঁজে পায় না। জিনিয়ন বলে 5টি চিলড্রেন ফাউন্ডেশন ব্রাঞ্চে সবগুলো এরকম ফাঁকা কেন? এ পাশে মিস্টার ইয়াংজে জাংহোকে একটা রিপোর্ট ফাইল দেয় আর সে যাওয়ার পথে একটা মেসেজ দেয়। জাংহো মেসেজ পড়ে দেখতে পারে ভিপি হানের স্পেশাল কেয়ার কোম্পানি যেগুলো তিনি খুব ভালোভাবে দেখাশোনা করে, আর এইগুলো কোম্পানি খুব বড় কোম্পানি নয়। তখন সে বুঝতে পারে সাঙ্গা গ্রুপের চিলড্রেন ফাউন্ডেশনকে ভিপি হানের এই 5টি কোম্পানি বড় পরিমাণ $1 মিলিয়ন ডোনেট করে থাকে। জাংহো সারা রাত জেগে চিলড্রেন ফাউন্ডেশনের যত রিপোর্ট আছে সেসব এনালাইসিস করতে থাকে। সকাল হলে জিনিয়ন তাকে প্রশ্ন করে তুমি কি কোনো কিছু পেয়েছো? জাংহো তখন বলে হ্যাঁ আমি পেয়েছি। এ কথা শুনে সে অনেক অবাক হয়ে যায়। তারপর তাকে দেখায় চাইল্ড হোম বানানোর জন্য তারা এত পরিমাণে অর্থ তাদেরকে ডোনেট করে থাকে। জাংহো আরো তাকে বলে যদি আসলে তারা বানায়, কিন্তু তারা কোনো কিছু এখন পর্যন্ত চাইল্ড হোম তৈরি করেনি। জিনন সে বুঝতে পেরে বলে তাহলে এসব সবকিছু নকল দেখানো হয়েছে সরকারকে দেখানোর জন্য, তার মানে চিলড্রেন ফাউন্ডেশনের মাধ্যমে তারা মানি লন্ডারিং করে থাকে। জাংহো তখন বলে তারা এত পরিমাণ অর্থ লেনদেন করতেছে, আসলে তাদের মূল উদ্দেশ্য কি? জাংহো মিস্টার ইয়াংজে কে বলে ভিপি হানের কাছে কত পরিমাণ অর্থ আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আরও তাকে এসকে প্রাইভেট ইকুইটির ফাইন্যান্সিয়াল ডেটা সবকিছু চেক করতে বলে। তারপর সে ওখান থেকে অফিসে এসে পেন ড্রাইভ ঢুকে সব তথ্য খুঁজতে থাকে। অপরদিকে মিস্টার কাং হানজুকে বলে আমাদের কোম্পানির অনলাইন লোন কোম্পানিকে বাই করতে যাবে। তখন বাধা হয়ে দাঁড়িয়েছে ভিপি হান। এখন তাহলে আমরা কি করব? জাংহো অফিস রুমে চিলড্রেন ফাউন্ডেশনের ছবিতে দেখতে পায় কনস্ট্রাকশন সাইডে ধ্বংস হওয়া সার্ভাইভ করা সেই ব্যক্তিদের, যেখানে তার ও মেয়ের ছবি ছিল। তারপর তাদের তথ্য বের করার জন্য তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে। জিনন বলে তুমি কি আসলে ঠিক আছো? জাংহো বলে এরা হচ্ছে সেই পার্সন যারা আমার বাবা মার সাথে ধ্বংস হয়ে যাওয়া কনস্ট্রাকশন সাইডে ছিল, কিন্তু তিনি একমাত্র পার্সন যিনি ওই সাইড থেকে বেঁচে এসেছেন। খুব ভালো হতো যদি আমি তার সাথে তাড়াতাড়ি দেখা করতে পারতাম।
জিনিয়ন তখন বলে চলো তাহলে আমরা একসাথে তাকে খুঁজে বের করি। এ পাশে সেক্রেটারি ও ভিপি হানকে এসে বলে সাঙ্গা গ্রুপের নুরি চিলড্রেন ফাউন্ডেশন থেকে আমাদের সকল অর্থ ট্রান্সফার করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিপি হান তাকে বলে নুরি চিলড্রেন ফাউন্ডেশনের জন্য ভালো একটা কাহিনী তুমি নিজে ছড়িয়ে দাও। পরের দিন আমরা দেখতে পাই নিউজে দেখানো হচ্ছে নুরি চিলড্রেন ফাউন্ডেশনের ওপর সার্চ ও রেড দেওয়া শুরু করেছে গভর্নমেন্ট অফিসাররা। পুরো ফাউন্ডেশনের উপর তারা রেড দেওয়া শুরু করে দেয়। অফিসে প্রত্যেকটা ডকুমেন্ট ও ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো তারা নিয়ে নেয়। আর এই রেটের মাধ্যমে মিস্টার লিসানজো সেও অ্যারেস্ট হয়ে যেতে পারে। তারপর ভিপি হানের অফিসে চলে আসে। মিস্টার লি তাকে বলে তুমি কেন এসব করতেছো? ফাউন্ডেশন এক্সপোজ হয়ে গেলে আমি পুরো শেষ হয়ে যাব। নকল কোম্পানির মাধ্যমে ফাউন্ডেশনের ডোনেশন ও মানি লন্ডারিং তুমি করেছো, তাই না? তোমার কাছে কি মনে হয় আমি কি চুপচাপ এভাবে বসে থাকবো? ভিপি হান তাকে বলে ওয়ার হাউসে কিছুদিন আগে টেল অ্যাকাউন্টিং এর একজন ডাইরেক্টর মারা গিয়েছে। সবাই বলে তার কপাল খারাপ ছিল দেখে ওখানে আগুনে লেগেছিল। আর এখন যদি শুনতে পান যে ফ্লাশ ফান্ড বানানোর জন্য সে মারা গিয়েছে তাহলে কি ভাববেন? তার কথা শুনে সে রেগে যায় আর বলে তুই এসব কি বলতেছিস? ভিপি হান তখন বলে আসলে সেই ওয়ার হাউসের আসল মালিক হচ্ছে মিস্টার লি সানজো। এ কথা শুনে সে অবাক হয়ে যায় আর সে হাসতে থাকে। মিস্টার লি সানজো বলে তুমি কি আসলে পাগল হয়ে গিয়েছো নাকি? ভিপি হান বলে তুমি জাংহুকে দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিতে চেয়েছিলে। আমি ছিলাম সেই ব্যক্তি তোমাকে আটা ফ্যাক্টরিতে পাঠিয়েছে। আবারও আমিই ছিলাম যে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে। এখন আমি তোমাকে পুরো ধ্বংস করে দিব। ভিপি হান তার সিকিউরিটি টিমকে দিয়ে তাকে তার অফিস থেকে বের করে দিতে বলে। মিস্টার লিসানজো বলে যদি আমি নিচে পড়ে যাই তাহলে আমিও তোমাকে সাথে নিয়ে নিচে নামবো। আমি তোমার রাস্তায় প্রত্যেকটা কাজে বাধা হয়ে দাঁড়াবো। তারপর সে চলে যায় ওখান থেকে। জাংহু টেল অ্যাকাউন্টিং কোম্পানির ওয়েবসাইটে পোস্ট করে দেয় প্রাইভেট কোম্পানির ব্যাংককে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। বুঝতে পারতেছিল না এখন আমরা কি করব। আর কিছুতেই বুঝতে পারতেছিল না পিছনে কে আছে। সেটা লিখে পোস্ট করে দিয়েছিল যেন কোম্পানি প্রেসিডেন্টের কাছে এই মেসেজটি পৌঁছায়। সেই সময় তার কাছে চলে আসে কোম্পানির আসল প্রেসিডেন্ট। তাকে বলে তুমি মনে হয় আমাকেই খুঁজতেছো, এর জন্যই তুমি কোম্পানির ওয়েবসাইটে ক্লেম পোস্ট করেছো। এপাশে ভিপি হান তার সেক্রেটারিকে বলে জিসান ব্যাংকের মধ্যে যত আমাদের অর্থ আছে সব উইথড্র করে নিয়ে নাও। একটি অর্থ যেন সেখানে না থাকে। প্রেসিডেন্ট জিন তাইসু সে অনেক টেনশনে পড়ে যায়। তার অফিসে একের পর এক ফোন আসতে থাকে। তার সেক্রেটারি এসে ডাক দিলে সে গিয়ে দেখতে পায় সাধারণ মানুষ টাকা উইথড্র করার জন্য ব্যাংকের গেটে অনেক পরিমাণে হইচই করতেছে। সবাই নিজের টাকা তুলে নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গিয়েছে। আর ব্যাংকের ভিতর কর্মচারীরা তারা সাধারণ গ্রাহকদের টাকা দিয়ে শেষ করতে পারতেছিল না। তারপর জিনিয়ন এসে হানজুকে বলে কিছু কোম্পানি তাদের টাকা উইথড্র করে নিয়ে অন্য ব্যাংকে তারা চলে গিয়েছে। এখন তাদের দেখা দেখি অন্য কর্পোরেট কোম্পানিগুলো তারাও টাকা উইথড্র করে নিতে চাচ্ছে। হানজু ল্যাপটপ দিয়ে ফাইন্যান্সিয়াল রিপোর্ট চেক করে দেখে কোম্পানির অর্ধেকেরও বেশি পরিমাণ অর্থ চলে গিয়েছে, যেটা সে দেখে অবাক হয়ে যায়। ব্যাংকে যদি টাকাই না থাকে তাহলে ব্যাংক চলবে কিভাবে? এখন ব্যাংকের এমন অবস্থা হয়েছে যে কোনো কোম্পানি ব্যাংকে কিনতে পারবে। এই অবস্থায় চেয়েছিল ভিপি হান যেন সে ব্যাংকে অ্যাকোয়ার করে নিতে পারে। সে সময় হঠাৎ করে টেল অ্যাকাউন্টিং ফার্মের সকল কর্মচারীদের মোবাইলে মেসেজ আসে। অপরদিকে জিসান ব্যাংকের কাছে থেকে টাকা সব উইথড্র করার জন্য গ্রাহকেরা প্রোটেস্ট করতে থাকে। হানজু তখন বলে জিসান ব্যাংক যে কোনো সময় ব্যাংকরাপ্ট হয়ে যাবে। অপরদিকে জাংহু কনস্ট্রাকশন সাইট থেকে বেঁচে যাওয়া সেই ইঞ্জিনিয়ারের বাসায় সে যায়। দরজায় সে নক দিতে থাকে। গেট খুলে বোবা মেয়েটি বলে কে বাইরে ডাকতিছে। জাংহু তার কথা বলা ও তাকে দেখে আশ্চর্য হয়ে যায়। তারপর ঘটনাটি পরে এপিসোডে চলে যায়।